এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের স্থানীয় সময় 17 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। এক্স পোস্টে খামেনি লিখেন, যুদ্ধ শুরু হলো। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্টের প্রতিক্রিয়ায় খামেনি লিখেছেন, ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না, তাদের প্রতি আমরা কোনো দয়া দেখাবো না। এই পোস্টগুলো একাধিক ভাষায় এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দিকে ইঙ্গিত করে 17 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন, কিন্তু এই মুহূর্তে তাকে হত্যা করা হবে না। এই মন্তব্যের পরে খামেনি এর প্রতিক্রিয়া জানান। এর আগে চলতি সপ্তাহের শুরুতেই ট্রাম্প জানান, ইসরায়েল খামেনিকে হত্যার পরিকল্পনা করলেও এটি তিনি আটকে দেন। হোয়াইট হাউসের বিবৃতিতেও একই ধরনের তথ্য জানানো হয়। ইরান ইসরায়েল সংঘাত অব্যাহত। এখন পর্যন্ত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না রক্তক্ষয়ী এই সংঘাতের। ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ কমান্ডার থেকে শুরু করে পরমাণু বিজ্ঞানীরা। জবাবে 17 জুনও ইসরায়েলে আরও মিসাইল ছুড়েছে তেহরান। অন্যদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হবে। অথচ 70-এর দশকেও এই দুই দেশের সম্পর্ক ছিল গলায় গলায়। হঠাৎ কি এমন ঘটলো এই দুই মিত্র দেশের সম্পর্ক এখন আদায় কাজ কলায়? রীতিমতো মিসাইল ছুড়ে জবাব দিচ্ছে একে অন্যকে। সেটাই জানাবো এবার। চলুন একটু পেছনে ফেরা যাক। 1948 সালে যাত্রা শুরু ইসরায়েলের। পশ্চিম এশিয়ার বেশিরভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তাকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। কিন্তু এর মাত্র 2 বছর পর 1950 সালে বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় ইরান। ক্রমেই দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক। এরপর 1957 সালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সহায়তায় প্রতিষ্ঠা করা হয় ইরানের গোয়েন্দা সংস্থা সাভাক। এমনকি 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েলকে আরব দেশগুলো তেল সরবরাহ বন্ধ করে দিলেও ইরান তেল সরবরাহ চালিয়ে যায়। ইসরায়েলও ইরানের অবকাঠামো উন্নয়নে সহায়তা করে। ইরান মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্যই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ধরে রাখায় মনোযোগী হয়। কেননা তখন শাহ মোহাম্মদ রেজা পাহলভির নেতৃত্বাধীন ইরান পশ্চিমাদের দিকে ঝুঁকেছিল এবং স্নায়ুযুদ্ধে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রে পরিণত হয়েছিল। সদ্য গঠিত ইসরায়েলও টিকে থাকার জন্য আমেরিকার সহায়তা চেয়েছিল এবং স্বাভাবিকভাবেই ইরানের সঙ্গে তার মিত্রতা গড়ে ওঠে। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন পেরিফেরি ডক্ট্রিন চালু করেন। এটি হচ্ছে আরব দেশগুলোর বাইরের মিত্র খোঁজার কৌশল। এই সময়ে ইরান, তুরস্ক এবং ইথিওপিয়া হয়ে ওঠে গুরুত্বপূর্ণ অংশীদার। ইসরায়েলের সঙ্গে ইরান সরকারের সুসম্পর্ক থাকলেও ইরান জুড়ে ছিল ইসরায়েল বিরোধিতা। উল্টো ইরানের বামপন্থীরা যোগাযোগ রাখতেন ফিলিস্তিন মুক্তি আন্দোলন ফাতাহ এর নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে। আর আয়াতুল্লাহ খোমেনি এবং তার অনুসারীরাও ছিলেন ইসরায়েলের বিরুদ্ধে। তারপরেও সবকিছু ভালোই চলছিল, কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লব ইরান ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা দেয়। শাহের পতনের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামিক রিপাবলিক গঠিত হয়। এরপর থেকেই পরিবর্তন স্পষ্ট হতে থাকে। ইরান ইসরায়েলি পাসপোর্ট গ্রহণ বন্ধ করে দেয় এবং ইরানি নাগরিকদের দখলকৃত ফিলিস্তিন বা ইসরায়েল যাওয়া নিষিদ্ধ করে। ইসরায়েলকে ইসলামের শত্রু ও লিটল শয়তান বা ছোট শয়তান বলে ঘোষণা করা হয়। সেই সাথে তেহরান ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করে এবং বিচ্ছিন্ন করে দেয় ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ। ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টার কারণেই মূলত ভাঙন ধরে ইরান ইসরায়েল সম্পর্কে। ইরানের পরমাণু প্রকল্প গ্রহণের পর সম্পর্ক ঠেকে তলানিতে। এই দুই সামরিক প্রকল্পকে হুমকি হিসেবে দেখা শুরু করে ইসরায়েল। ফলে ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা, বিশেষত পরমাণু প্রকল্প ভেস্তে দিতে নানা অন্তর্ঘাতমূলক পদক্ষেপ নেওয়া শুরু করে ইসরায়েল। ইরানের একের পর এক বিজ্ঞানীকে হত্যার অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে প্রভাব বলয় বৃদ্ধির পদক্ষেপ নেয় ইরান।
80 থেকে 90 দশকে ইরান অস্ত্রধারী গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতায় জড়িয়ে পড়ে। শুরুতে 1982 সালে ইসরায়েলের লেবানন আক্রমণের পর হিজবুল্লাহর সঙ্গে এবং পরে ইয়েমেনের হুতি ও গাজার হামাসের সঙ্গে। ইরান শুধু অর্থ নয়, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে এই গোষ্ঠীগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় প্রস্তুত করত। এসব প্রক্সি গোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 1983 সালে হিজবুল্লাহর আত্মঘাতী বোমা হামলা। এর মাধ্যমে ইসরায়েলি সামরিক সদর দপ্তর ধ্বংস হয়। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয় ইরান ও ইসরায়েল। 2000 সালের ডিসেম্বরে আয়াতুল্লাহ খামিনি ইসরায়েলকে ক্যান্সারাস টিউমার বলেন। 2005 সালে তিনি ঘোষণা করেন ফিলিস্তিন হলো ফিলিস্তিনিদের এবং তাদের ভবিষ্যৎ তারাই নির্ধারণ করবে। 2023 সালের হামলার পর ইসরায়েল হেজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায় এবং তাদের নেতৃত্বকে নির্মূল করে। 2024 সালে ইরানের মিসাইল হামলার পর ইসরায়েল পাল্টা আঘাত হানে। এর মধ্যে ছিল ইরানি মিসাইল সাইট ধ্বংস এবং বিমান প্রতিরক্ষা দুর্বল করা। এখন ইসরায়েলের পাল্টা হামলার সুযোগ এসেছে মূলত ইরান সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর ভেঙে পড়া ও ইরানের নতুন করে দুর্বল হয়ে পড়ার কারণে। যদিও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইসরায়েল তার দেশের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে নতুন এক রেড লাইন অতিক্রম করেছে এবং এটি ছিল কূটনীতিকে দুর্বল করার একটি প্রচেষ্টা। তবে ইরান ইতোমধ্যেই পারমাণবিক ওয়ারহেড তৈরি করে ফেলেছে কিনা তা নিয়ে রয়েছে বিতর্ক। তত্ত্বগতভাবে জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর একটি মাপকাঠি অনুসারে ইরানের কাছে 9টি পারমাণবিক বোমা বানানোর জন্য পর্যাপ্ত উপাদান রয়েছে। ফলে ইরান আর ইসরায়েল আজ যে সংঘাতে জড়িয়েছে এতে মুছে গেছে অতীতের বন্ধুত্ব, সেখানে জায়গা করে নিয়েছে পরস্পরের অস্তিত্ব ধ্বংস করার আকাঙ্ক্ষা। নেতানিয়াহুর চাপের নতি স্বীকার করে ট্রাম্প কি ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়াবেন নাকি এর থেকে পেছনে সরে আসবেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ইরানে হামলার পর থেকে বারবার তার অবস্থান পরিবর্তন করেছেন। কখনো ইসরায়েলকে জোরালো সমর্থন জানাচ্ছেন, আবার তা থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন এবং তার কিছু পর আবারও তার সমর্থনেই ফিরে আসছেন। সংঘাত যতই বাড়ছে তার এই দ্বিধাদ্বন্দ্বের ফলে ততই অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এই সংকটে ট্রাম্পের সামনে আসলে কয়টি পথ খোলা আছে? মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবিসির সংবাদদাতা টম বেটম্যানের মতে 3টি। কোন 3টি পথ ট্রাম্পের সামনে খোলা? গত বৃহস্পতিবার মানে 12 জুন তেহরানে মিসাইল হামলা চালায় ইসরায়েল। এরপর ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেন আরো ভয়ঙ্কর হামলা চালাতে পারে ইসরায়েল, যেখানে যুক্তরাষ্ট্রের বোমাও ব্যবহার করা হতে পারে। তিনিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতোই বলেছেন ইরানকে পারমাণবিক বোমা বানাতে দেয়া হবে না। তবে ট্রাম্প দাবি করেন তার প্রিয় পথ হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি করা। এটা তার বিশ্বমানের একজন ডিল মেকার বা চুক্তির কারিগর হিসেবে গড়া ইমেজের সঙ্গেই মানানসই। কিন্তু সেই চুক্তি কিভাবে হবে তা নিয়েও যে তিনি দ্বিধায় আছেন তাতে কোনো সন্দেহ নেই। কারণ একদিকে তিনি ইরানকে শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন, অন্যদিকে আবার কূটনীতির দিকেও ইঙ্গিত দিচ্ছেন। গত সপ্তাহে একই বক্তব্যে তিনি বলেছেন ইসরায়েলের হামলা হয়তো ইরানকে চুক্তিতে আগ্রহী করবে, আবার সবকিছু বানচালও হয়ে যেতে পারে। এই ধরনের অস্থির অবস্থাকে তার সমর্থকেরা পাগল তত্ত্ব কূটনীতি বা ম্যাডম্যান থিওরি বলেও ব্যাখ্যা করেন, যেখানে ইচ্ছাকৃতভাবেই অনিশ্চয়তা তৈরি করা হয় যাতে প্রতিপক্ষ চাপে পড়ে দর কষাকষিতে ছাড় দেয়। এই তত্ত্বটি মূলত প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময়কার স্নায়ুযুদ্ধের কৌশল। ট্রাম্পের উপদেষ্টাদের একাংশ মনে করেন ইরান আলোচনায় আগ্রহী নয়, তাই হুমকি দিয়ে কাজ আদায় করাই যুক্তিযুক্ত। যদিও 2015 সালে ওবামার নেতৃত্বে ইরান একটি পরমাণু চুক্তিতে সই করেছিল, যা পরে ট্রাম্পই বাতিল করেন। আবার এদিকে নেতানিয়াহু শুরু থেকেই ট্রাম্পকে সামরিক পথ বেছে নিতে বলছেন, কূটনৈতিক নয়। আর এখন সংঘাত যতই বাড়ছে ততই রিপাবলিকানদের একাংশ ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন ইরানের সরকার পরিবর্তনের পক্ষে। ইসরায়েল বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের কাছে এমন বোমা আছে যা ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফর্দো ধ্বংস করতে সক্ষম। তাই তারা চাইছে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ুক। এদিকে ইরান আলোচনা থেকে পিছিয়ে যাচ্ছে। ওমানে রবিবার 6ষ্ঠ দফার আলোচনা হওয়ার কথা ছিল ট্রাম্পের দূত স্টিভ উইটকফের সঙ্গে, কিন্তু সাম্প্রতিক উত্তেজনার কারণে সেটিও বাতিল হয়ে গেছে। অর্থাৎ যুদ্ধের হুমকি দিয়ে চুক্তির পথে যাওয়া এখন আরো অনিশ্চিত হয়ে পড়েছে।
ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন 12 জুনের ইসরায়েলি মিসাইল হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত নয়, তবে সংঘাত বাড়লে এটি তার রাজনৈতিক ভাবমূর্তির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এরই মধ্যেই আমেরিকার নৌবাহিনীর ডেস্ট্রয়ার ও স্থলভিত্তিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের পাল্টা আক্রমণ মোকাবেলায় ইসরায়েলকে সাহায্য করছে। তবে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা সতর্ক করে থাকতে পারেন যে ইসরায়েলের হামলাকে আরও বাড়িয়ে দিতে পারে এমন কোনো পদক্ষেপ এই মুহূর্তে যেন না নেওয়া হয়, বিশেষ করে যখন কিছু ইরানি মিসাইল ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত এনেছে, ফলে ইসরায়েলে কিছু প্রাণহানিও হয়েছে। নেতানিয়াহু এখন দাবি করছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলা চালালেই যুদ্ধ শেষ হয়ে যাবে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ট্রাম্প এমন হামলার বিপক্ষে, অর্থাৎ ট্রাম্প এখন সরাসরি যুদ্ধে না গিয়ে সামলানোর পথটাও খুঁজছেন। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে তার নিজেরই সমর্থক গোষ্ঠী মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা আন্দোলনের চাপ। যদিও কংগ্রেসের বেশিরভাগ রিপাবলিকান এখনো ইসরায়েলকেই সমর্থন করছেন এবং ইরান বিরোধী হামলাকেই সমর্থন দিচ্ছেন, তবে সাম্প্রতিক সময়ে মাগা ঘরানার কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন ইসরায়েলকে সরাসরি প্রত্যাখ্যান করছেন। তাদের মতে যেখানে ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতির প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ার মতো ঝুঁকি কেন নিচ্ছে যুক্তরাষ্ট্র? এই সমালোচনার পর ট্রাম্পও কিছুটা নরম সুরেই কথা বলেছেন। তিনি 16 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, পুতিনের মতো তিনিও চান যুদ্ধ বন্ধ হোক। তিনি চান ইরান ও ইসরায়েল আলোচনায় বসুক। একদিকে ইরান এরই মধ্যে হুমকি দিয়েছে যে যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা দেয়া চালিয়ে যায় তবে তারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা করবে। এমন হামলায় যদি কোনো মার্কিন নাগরিক নিহত হয় তাহলে ট্রাম্পের ওপরে তার নিজের সমর্থকদেরই চাপ বাড়বে। এতে ট্রাম্পের জন্য পেছনে সরে আসা এবং নেতানিয়াহুকে যুদ্ধবন্ধে রাজি করানোই উত্তম সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। ইরান আর ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে যুক্তরাষ্ট্রের অন্তত 4টি F-35 বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে। এই বিমানগুলোর সাথে একটি জ্বালানির ট্যাঙ্কার বিমানও ছিল। এছাড়া ইরানের মাটির গভীরে অবস্থিত স্থাপনায় হামলা করতে পারে যে B-2 স্পিরিট বম্বার বিমান, সেগুলো ভারত মহাসাগরে ইরান থেকে 4000 কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ঘাঁটিতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। গত 3 দিনে যুক্তরাষ্ট্রের অন্তত 30টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। এসব বিমান ইরান ইসরায়েল সংঘাতের কারণেই ইউরোপে নেওয়া হয়েছে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। অন্যদিকে বিবিসির মার্কিন সহযোগী CBS নিউজের সূত্র বলছে ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলায় ইসরায়েলের সাথে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র। এরকম পরিস্থিতিতে বুধবার ভোরে ইরানের শীর্ষ নেতা আলী খামেনি বলেছেন ইরান জায়নিস্টদের সাথে সমঝোতা করবে না। সামাজিক মাধ্যম এক্সে খামেনির প্রোফাইল থেকে দেয়া পোস্টে উল্লেখ করা হয় যে জায়নিস্টদের কোনো দয়া দেখানো হবে না। মঙ্গলবার আলী খামেনির অবস্থান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর এই প্রথম কোনো মন্তব্য করলেন তিনি। এর মধ্যে ইসরায়েল আর ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার ভোররাতেও তেলাভিভে কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তেলাভিভে বুধবারের হামলায় তারা হাইপারসনিক ফাতাহ 1 মিসাইল ব্যবহার করেছে। হামলার আগে তেলাভিভের বাসিন্দাদের সরে যেতে বলেছিল IRGC। তেলাভিভে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টারেও আঘাত করার দাবি করেছে তারা, তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই দাবি অস্বীকার করেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDFও মঙ্গলবার রাতে দাবি করেছে যে তারা ইরানের বেশ কয়েকটি মিসাইল ঘাঁটিতে হামলা চালিয়েছে। পাশাপাশি কয়েকটি মিসাইল ঘাঁটি ধ্বংস করারও দাবি করেছে তারা। গতকাল রাতে ইরানের রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারের সময় এমন হামলার ঘটনা ঘটে। হামলায় একজন প্রতিবেদক আহত হলেও বেঁচে গেছেন। তাকে অন্য সহকর্মীদের নিয়ে চিন্তা করতে দেখা যায়। আমি জানি না আমার কতজন সহকর্মী ভবনের ভেতরে ছিলেন অথবা কতজন শহীদ বা আহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরান গেল কয়েকদিনে প্রচণ্ড বোমাবর্ষণের শিকার হয়েছে। এটি তেহরানের কয়েক ঘন্টা আগের দৃশ্য। ইসরায়েল সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা খালি করতে বলার পর শহর থেকে অনেক বাসিন্দা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তীব্র যানজটের কারণে তেহরান থেকে পালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
বিবিসির ফার্সি সার্ভিস ইরানের ভেতর থেকে কাজ করতে পারে না, ফলে শ্রোতারাই ফার্সি সার্ভিসের কাছে এমন ভিডিও ও নানান বার্তা পাঠান, যা পরে যাচাই করা হয়। তেমন একজন শ্রোতা বিবিসিকে জানান কেন তিনি তেহরান ছেড়ে পালাচ্ছেন না। প্রচণ্ড যানজটের কারণে আমি হাল ছেড়ে দিয়েছি। অন্যদিকে আমাদের পুরো ভবন খালি করা হয়েছে এবং প্রতিবেশীর জিনিসপত্র পাহারা দেওয়ার জন্যও তো কাউকে থাকতে হবে। তাছাড়া ছোট শহরগুলিতে এত মানুষের থাকার অবস্থা নেই। শুধু তেহরান নয়, ইরানের প্রায় প্রতিটি শহরে হামলা হচ্ছে। যেমন ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশার একটি হাসপাতাল এটি। ইরান বলছে ইসরায়েল এই হাসপাতালেও হামলা করেছে। একটি মানবাধিকার সংস্থা ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে হাসপাতালের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন করা হয়েছিল এবং এটাই সম্ভবত ইসরায়েলের আসল লক্ষ্যবস্তু ছিল। ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহান গতকাল একাধিকবার হামলার শিকার হয়েছে এবং ধর্মীয় শহর মাসাদের বিমান ঘাঁটিতে একটি রিফুয়েলিং বিমান ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংস করেছে বলে দাবি করেছে। এই বিমান ঘাঁটিটি ইসরায়েলের সীমান্ত থেকে 2300 কিলোমিটার দূরে। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানে এটি সবচেয়ে দূরপাল্লার ইসরায়েলি হামলা। ইরানের কর্তৃপক্ষ বলছে কেবল যুদ্ধ বিমান নয়, ইসরায়েল ইরানের ভূখণ্ড থেকেও হামলা করছে। শত্রুরা সবচেয়ে উল্লেখযোগ্য আঘাতগুলো ইরানে স্থানীয় গুপ্তচরদের দ্বারা পরিচালনা করছে। ইরানি পুলিশ জানিয়েছে তারা দক্ষিণ তেহরানের একটি ড্রোন ওয়ার্কশপে অভিযান চালিয়েছে। পুলিশ বলছে ইসরায়েলি গুপ্তচর দেশের ভেতরে ড্রোন যন্ত্রাংশ সংযোজন করে তারপর পিকআপ ট্রাকে লোড করে সেখান থেকে ড্রোন উৎক্ষেপণ করে হামলা চালায়। হামলার সময় ইসরায়েলের মতো ইরানে কোনো সাইরেন বাজে না, তেমন কোনো আশ্রয় কেন্দ্র নেই। ইরানিরা মনে করছেন তারা এমন একটি যুদ্ধে আটকা পড়েছেন যা তারা কখনো চাননি। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা এখনো অব্যাহত আছে। ইসরায়েলের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা। এরই মধ্যে তারা ইরানের নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানার কথা জানিয়েছে। কিন্তু ইরানের দুটি পারমাণবিক স্থাপনা মাটির অনেক গভীরে এমনভাবে নির্মাণ করা হয়েছে যা বিমান হামলা প্রতিরোধ করতে সক্ষম। ইরানের এই দুটো স্থাপনা ভূপৃষ্ঠ থেকে এতটাই গভীরে যে ভারী বাংকার বাস্টার বোমাও ওই পর্যন্ত পৌঁছানো যাবে না। আমি সঞ্জনা চৌধুরী ব্যাখ্যা করব ইরানের এই দুটো পারমাণবিক কেন্দ্রের বিস্তারিত। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার তথ্য মতে নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি মাটি থেকে 40 থেকে 50 মিটার গভীরে নির্মাণ করা হয়েছে এবং পুরো কেন্দ্রটি 2.5 মিটার পুরো কনক্রিট দিয়ে ঘেরা। পারমাণবিক অস্ত্র প্রতিরোধ বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট অফ সায়েন্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের তথ্য মতে নাতাঞ্জের নতুন টানেলের গভীরতা 80 থেকে 100 মিটারের মতো। নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে দুটো পারমাণবিক ইউনিট এবং 3টি বড় বড় ভবন রয়েছে, যেখানে সর্বোচ্চ 50,000 সেন্ট্রিফিউজ রাখা যায়। সেন্ট্রিফিউজ হলো এমন একটি যন্ত্র যা ঘূর্ণন শক্তি ব্যবহার করে ইউরেনিয়াম সমৃদ্ধ করে। অন্যদিকে ইরানের সরকারি ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার তথ্য মতে ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র হলো ফোর্দো সমৃদ্ধকরণ কেন্দ্র, যার অবস্থান তেহরান থেকে প্রায় 160 কিলোমিটার দক্ষিণে কোম শহরের কাছে। এই প্ল্যান্টটি মাটি থেকে প্রায় 80 থেকে 90 মিটার অর্থাৎ 250 থেকে 300 ফুট গভীরে বানানো হয়েছে। পুরো প্ল্যান্টটি পাহাড়ের শক্ত পাথরের নিচে চাপা এবং মজবুত কনক্রিটের প্রাচীরে মোড়ানো। এর চারপাশে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ফোর্দো সমৃদ্ধকরণ কেন্দ্রে রয়েছে অন্তত 3000 সেন্ট্রিফিউজ রাখার ব্যবস্থা ও উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি, যা দিয়ে ভবিষ্যতে একটি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। এই প্রকল্পগুলো মাটির এত গভীরে বানানোর উদ্দেশ্য একটাই, সরাসরি সামরিক হামলা থেকে এই স্থাপনাগুলোকে রক্ষা করা। এখন ইসরায়েলের অন্যতম টার্গেট হলো ইরানের এই পারমাণবিক স্থাপনা। এরই মধ্যে তারা ভূগর্ভস্থ নকশাও হাতে পাওয়ার কথা জানিয়েছে। তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কমিশন IAEA এর প্রধান রাফাল গ্রোসি জানিয়েছেন, ইসরায়েলের পক্ষে শুধু বিমান হামলা দিয়ে এত গভীরের স্থাপনা ধ্বংস করা প্রায় অসম্ভব। যদিও বিবিসির সংবাদদাতা জো ইনউড জানিয়েছেন, শুধুমাত্র GBU-57B ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর নামের বোমা মাটি থেকে সর্বোচ্চ 60 মিটার গভীরে ঢুকতে সক্ষম। একে বাংকার ব্লাস্টারও বলা হয়। প্রায় 14,000 কেজি ওজনের এই বোমা ফেলা হয় B-2 স্টেলথ বম্বার বিমান থেকে। তবে এই দুটি শক্তিশালী ভারী প্রযুক্তির একটিও ইসরায়েলের কাছে নেই।
এগুলো আছে যুক্তরাষ্ট্রের কাছে এবং যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই সংখ্যাতে সরাসরি জড়ায়নি। ইসরায়েল একতরফাভাবে অভিযান চালাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র যদি এই প্রযুক্তি ইসরায়েলকে দেয় বা নিজেরা যুদ্ধে অংশ নেয়, তাহলে একটি বোমা দিয়েও ফোর্দো ও নাতানজের মূল চেম্বারগুলো স্পর্শ করা সম্ভব হবে না। তবে হ্যাঁ, একই স্থানে যদি দফায় দফায় কয়েকবার এই শক্তিশালী বোমা ফেলা হয়, তখন ধ্বংস হতে পারে। ইসরায়েলের কাছে থাকা সবচেয়ে শক্তিশালী বোমা দুটি হলো দ্য রক্স এবং এয়ার লরা। এগুলো কেবল 6 থেকে 10 মিটার গভীরে যেতে পারে। যদি ইরানের পারমাণবিক স্থাপনার কোনো অংশ মাটি থেকে 10 মিটার গভীরে হয়, তাহলে ইসরায়েল তাদের সীমিত অস্ত্র দিয়েও সেখানে আঘাত করতে পারবে। এছাড়া ইসরায়েল যেভাবে আকাশ হামলা চালাচ্ছে, তা দিয়ে মাটির ওপরের স্থাপনা যেমন বৈদ্যুতিক সাবস্টেশন, কুলিং ইউনিট ইত্যাদিতে আঘাত করা সম্ভব। এ ধরনের হামলায় সাময়িকভাবে প্রকল্পগুলোর কার্যক্রম ব্যাহত হলেও স্থায়ী ক্ষতির আশঙ্কা হয় না। কিন্তু যেসব স্থাপনা আরো গভীরে, যেগুলো ধ্বংস করা ইসরায়েলের জন্য সবচেয়ে জরুরি, সেগুলো তারা আমেরিকার সহায়তা ছাড়া এবং আমেরিকার অস্ত্র ছাড়া ধ্বংস করতে পারবে না। অথচ যুক্তরাষ্ট্র আগেই বলেছে তারা এই সংঘাতে জড়াবে না। ডোনাল্ড ট্রাম্প অবশ্য ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কিছু সক্ষমতা ব্যবহার করছে। তবে তার এই বক্তব্য অস্পষ্ট এবং বোঝা কঠিন। তবে হ্যাঁ, আমেরিকা যদি সংঘাতে জড়ায়, তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে একটি দীর্ঘস্থায়ী সামরিক সংঘাত দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। বিবিসি বাংলা এবং নানা ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়া আপনারা আর কি কি ধরনের কন্টেন্ট দেখতে চান, সেই বিষয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ইরান ইসরায়েলের চলমান সংঘাতের সব সমীকরণ পাল্টে দিতে পারে আমেরিকার একটি বোমা। 30,000 পাউন্ড বা 13,500 কেজি ওজনের GBU-57 MOP হিসেবে পরিচিত এই বোমাকে পারমাণবিক নয় এমন বোমার মধ্যে বিশ্বের বৃহত্তম হিসেবে বিবেচনা করা হয়। এই বিস্ফোরক শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে, যেটি তারা এখনো ইসরায়েলকে ব্যবহার করতে দেয়নি। এই বোমা বহন করতে পারে এমন বিমানও। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন, তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।